এখন কথা হলো কি, আপনি বসে আপনাকে বানানো হয়েছে উপদেষ্টা, আপনার দিকে আমি তাকে আছি মুগ্ধ নয়নে, একটা করে ঘটনা ঘটান আর আমি বোঝার চেষ্টা করি আপনি আসলে কে। একসময় দেখি যে আপনার নৈতিক অবস্থা আমার চেয়েও খারাপ, তা আমি আপনাকে মানবো কেন ভাই? কেন মানবো? ভাই ভাতিজা সব না চাকরি দিচ্ছেন, আর দেশকে আপনি উদ্ধার করবেন। কোন দেশকে? যে দেশ সবচেয়ে খারাপ অবস্থায় ফেলে রেখে গেছে একজন লোক। তার মানে এখন নর্মালের চেয়েও যোগ্যতর একজন লোক দরকার, একাধিক লোক দরকার, একটা গ্রুপ দরকার। আর আমরা পাইছি কি একেবারে সাধারণ না, এরা জানি না কিছু। এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন তখন আমি বলবো মাল খেয়ে করছেন না। ডক্টর ইউনূস একটা কথা বলছিলেন দায়িত্ব নেওয়ার পরে, যে আপনারা আমার প্রাণ ভরে সমালোচনা করেন। তখন বুঝি নাই, এখন বুঝি। উনি এই জন্য বলছেন যে আপনারা আপনার প্রাণ ভরে সমালোচনা করেন, আমি কিছুই শুনবো না। তো না শুনলে সমালোচনা প্রাণ ভরে করলেন নাকি প্রাণ একটু খালি রেখে করলেন, তোমার জানার কোনো দরকার নাই। যে আমাকে যখন কিছু বলা হয় আমি আরেকজনের কথা, আগে সরকারের কথা বলি, আরেকটা অন্যায় দিয়া, আরেকটা ব্যর্থতা দিয়া আমার ব্যর্থতাকে জাস্টিফাই করা যায় না। আমার কাজটা হলো কি, আমি কি আমার কাজটা ঠিক মতো করতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি এমন করছেন কোন? আপনি বলবেন যে আমার আগে যে আইন করছিল সে তো আরো খারাপ করছে, তো হয়ে গেল। এটা কোনো সমাধান না। প্রবলেমটা হলো যে এরা কি করতেছে, এদের কাছে আমাদের কি, এরা কি এই প্রশ্নগুলো হয়তো হতোই না যদি আমরা যোগ্য লোকটাকে আনতাম। দেখেন এই আন্দোলনের সময়, আন্দোলনের পুরো কেবল না, হাসিনার 15 বছর আমি এই দেশে বাস করছি, জীবনের রিস্ক দিয়ে আমি হাসিনার বিরুদ্ধে কথা বলছি। আমি বলছি, আমার বলছি যেটা আমার কিন্তু মুখের কথা না, অনলাইনে যেন সব পাবেন, রেকর্ডের সব। আমি তো বলেছি, আমি কি কারণে বলেছি। কিন্তু তার মানে এই না আপনি একটা কাজ করতে পারছেন না বললে আপনি বলবেন যে 15 বছরে কি ছিল। আরে 15 বছরকে পছন্দ করি নাই বলে তো ওদের ভাগাইছি, ওদের তাড়াইছি। তুমি কি সে তোমাকে তাড়াই, তুমি এটা চাও? তুমি তো চাও না। বড় সমস্যাটা হলো ওই জায়গাটাতে, যে কথাটা গালিব সাহেব বললেন যে এদের তো কোনো জবাবদিহিতা নাই, এদের তো পাবলিককে ফেস করার কোনো নাই, মানে শর্ত নাই। আমি সবসময় বলি কেন পলিটিক্যাল, মানে সবচেয়ে খারাপ পলিটিক্যাল গভর্নমেন্টও ভালো। কাজে সবচেয়ে বড় যদি নির্বাচন ব্যবস্থাটা আপনি ঠিক করতে পারেন, যদি বিচার ব্যবস্থাটাকে আপনি ঠিক করতে পারেন, আমি এই দুইটাকে বেসিক মনে করি, নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থাটা কি সরকারের বিচার করে, সে আপনি পারলেন না, আপনাকে আগামীবারে ভোট দেবো না, আমার এই সুযোগটা আপনি দেন। এইটাকে শেখ হাসিনা বুঝছিল, বুঝে এইটাই প্রথম বসে নষ্ট করছে। তো ওইটা যদি আপনি ঠিক করতে পারেন, কিন্তু আমাদের এই সরকারের তো সেই নির্বাচনে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কাজেই এখানে কি হওয়া উচিত ছিল আমি বলি, শীর্ষ ব্যক্তি যিনি থাকবেন উনি থাকবেন সতর্ক। দুই একজন কিছুটা বা এগুলি এক্সাম্পল ক্রিয়েট করতে হয়। যখন একজনকে যখন বিচার হয় না, তখন কিন্তু কেবল সেই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য বিচার হয় না, আরো যেন কেউ এরকম না করে সেই জন্য বিচারটা, নজির তৈরি করার জন্য। এই ইচ্ছা আমাদের অনেক আছে না, মিজারেবলি ফেল করছে, আপনি একটা সরান না রে ভাই। উনি তো এটাকে সিরিয়াসলি নেন নাই, উনি এখানে ওনার পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন এবং আইসা নিয়ে প্রথম কাজ যেগুলি করছেন, নিজের কাজগুলি উনি করে নিয়েছেন। উনি এখনো মনে করেন উনি দেশের হত্যা করতে হয়েছেন, কিন্তু উনি এখনো নিজেকে মনে করেন উনি গ্রামীণের হত্যা করতে আছেন। ওনার অ্যাটিটিউড সেটাই প্রমাণ করে। এবং আমি বলি দেশটাকে কোথায় নিয়ে গেছেন আপনারা। সিম্পলি একটা কথা বলি আমি খালি, এই যে আপনার ট্রাম্পের যে আপনার পাল্টা শুল্ক যেটা আছে, শুল্ক কত % বাড়লো না বললো এটা কিন্তু অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা কোথায় জানেন? আমার 35% আর ভিয়েতনামে 20%। আমি অন্যগুলি বাদই দিয়েছি আমি, কারণ এই পোশাক শিল্পের জন্য আমার প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনামের 20%, আমার 35%। আমার কিছু আর থাকবে রে ভাই এই দেশে? পোশাক শিল্প থাকবে না? থাকলে পরে এই পোশাক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হবে, এই লোকগুলি রাস্তায় নামবে। কত হাজার লোক, কত লক্ষ লোক আপনি হিসাব করছেন? উনি কি করছেন? পাঠাইছেন আলোচনার জন্য কারে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওখানে কাউন্টার পার্ট কে? ওখানে যে ওখানকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসবে, সে কি তার সঙ্গে পোশাক নিয়ে আলাপ করবে? এই লোক কেন গেছে এখানে? যে এনে ঘোরাফেরা করছে, কই মিটিং করছে, কোনো একটা নিউজও পেলাম না। আমি প্রতিদিন চেক করছি উনি কার সঙ্গে মিটিং করতেছে, ওনার সঙ্গে কে মিটিং করবে? এখানে পোশাক নিয়ে ওনার সঙ্গে কে মিটিং করবে? আপনারা বুঝান। শেখ বশিরউদ্দিন যখন গেছে তখন মিটিংটা স্টার্ট হয়েছে বেসিক্যালি। উনি ওখান থেকে চলে আসছেন দেশে, তো ওনাকে পাঠাইতে হবে কেন? পৃথিবীর কোন দেশে শুল্ক নিয়ে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পাঠানো হয়? কোন দেশে? তো ভাই এইগুলো হলো কি, এই সমস্ত প্রশ্ন কেউ করে না।
অথবা করলেও কোনো জবাব পায় না বলে করে। আমি কি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা পাওয়ার জন্য বলেছি? কে নূরজাহান বেগম? তার কেউ চিনে? দেশের সবচেয়ে সিরিয়াস ম্যাটার কি? স্বাস্থ্য শিক্ষা। আপনি যদি আন্দোলন চলাকালে যে হাসপাতালকে বলতেন যে তোমরা বাবারা ভালো মতো আন্দোলন করো, তোমরা যদি আন্দোলনে বিজয়ী হও তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, যদি বলতেন, চর খাইতেন চর। ডক্টর ইউনূস তার এনে বানাইছে স্বাস্থ্য উপদেষ্টা। সে দেখতেছে সে কিছু করতে পারতেছে না, তাই চেঞ্জ করে না কেন? তাই চেঞ্জ না করা মানে ডক্টর ইউনূস ওনাকে যোগ্য লোক হিসেবে এনে এখানে বসায় নাই, ওনার পছন্দের লোক হিসেবে বসাইছে। তো ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ আপনি দেশ চালাবেন? এটা হয়? উনি একজন আধুনিক মানুষ, ওনার যেটা বোঝা উচিত ছিল। উনি স্বাস্থ্য খাতে সেই লোকটাকে আনবেন যে নাকি এই খাতটা বুঝে, বেস্ট লোকটাকে উনি আনবেন। কারণ উনি একটা ভেঙে পড়া স্বাস্থ্যনীতির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আসছেন। করতে হবে। গরিব মানুষের প্রত্যাশা সবসময় থাকবে বেশি। গরিব তো সে, আপনাদের খাওয়ার প্রবলেম মিটাবেন, থাকার প্রবলেম নিয়ে আলোচনা করবে। থাকার প্রবলেম মিটাবেন, সে বলবো আমার কাঁথা নেই, শীতের মধ্যে ঠান্ডা লাগে। গরিবের প্রত্যাশা সবসময় বেশি। আমরা তো গরিব মানুষ, এবং আমাদের এই গরিবকে হাসিনা 15 বছরে আরো ধ্বংস করে দিয়ে গেছে। তো তখন তো আমাদের প্রত্যাশা বাড়বেই। প্রত্যাশা মানুষ যেটা করতেছে এটা স্বাভাবিক। দ্রব্যমূল্য কথা বলা হচ্ছে 80 টাকা কেজি চাল রে ভাই, 80 টাকা কেজি। আমি তো বাজার করে খাই, আমি নিয়মিত কারণ বাজারে যাই। 80 টাকা কেজি খাবার চালা মানে আপনি 70 টাকার কমে কোনো চাল নাই বাজারে। ভালো অবস্থা, বললে হবে না। এখন হলো কি, যদি এই গভর্নমেন্ট না আসতো, আমি কথা বলি, ধরেন এই গভর্নমেন্ট আসলো না, এখনো হাসিনা থাকতো ধরা যাক, তাহলে হয়তো 100 টাকা হইতো। আমি কিন্তু হাসিনার সঙ্গে তুলনাই করবো না, এখানে। আমি এটা দেখছি বাংলাদেশে, এটা একটা প্র্যাকটিস। তো আপনি এগুলিকে করতে দিচ্ছেন কেন দিচ্ছেন? আপনি ভয় পান, আপনি ওদেরকে ভয় পান, আপনি এদেরকে ভয় পান, বিএনপিকে ভয় পান, এনসিপিকে ভয় পান আপনি। এখন আপনি বলতেছেন যে পুলিশের মনোবল নাই। মনোবল নাই কেন? মনোবল কেন নাই? নিচে হাত দিয়ে দেখছেন মনোবলটা কেন নাই? আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না। তাহলে আমার পাশের লোকটা মারা গেছে, তার হত্যার কোনো বিচার হবে না। ওই লোকের ফ্যামিলি নাই, ওই ফ্যামিলির লোকজন রাস্তায় নাই এখন। আপনি ওখানে বিচার, আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব। বিচার মানেই কিন্তু ফাঁসি না। বিচার মানে তার মৃত্যুটা জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা। আপনি বিচারই করতে দিবেন না। তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে। কেন আশা করবেন? এটা কি রোবট না মানুষ রে ভাই? তার কলিগ মারা গেছে, আপনি বলে দিয়েছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না। সে ভিতরে ওই ঝামেলায় যাবো কেন? সিম্পলি যাবে না। আপনি এখন বলেন তাহলে আমি এক কাজ করি, পুরা পুলিশ বাহিনী ফেলাই দেই, দেন ফেলাইয়া, পারলে দেন, অসুবিধা তো নাই কোনো। দিয়ে সম্পূর্ণ নতুন নেন, নতুন যাদেরকে দিবেন তাদেরকে আবার আরেক দল এসে ফেলাবে। এগুলি চলবে? একটা রাষ্ট্রের কি এটা কোনো ক্যারেক্টার হতে পারে? প্রকৌশল ছিল না, লিডার ছিল না, তো তাকে আপনি রাখলেন কেন? তাকে আপনি প্রমোশন দিয়ে চিফ ইঞ্জিনিয়ার বানালেন কেন? সাচিবের একজনকে বানাচ্ছেন না কেন? আবার তার নিচের একজনকে আপনি সরাই দিচ্ছেন। তো এখন বিষয়টা হলো কি, কার কাছ থেকে আপনার কার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, এটা ডিপেন্ড করতেছে। না এই যে রূপপুর পারমাণবিক যেটা কেন্দ্র আছে, এখানে এখনো যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, এই ব্যক্তি নিয়োগ হয়েছে কবে? আওয়ামী লীগ আমলে। তাহলে মাঝখানে এই আজকে থেকে 2 মাস আগেও সে 6টা দায়িত্ব ছিল একা। ফিনান্সের দায়িত্বে সে, অমুকের দায়িত্বে, সব দায়িত্ব সে। তো সে দেখাচ্ছে আমি সব সাফ করতেছি। তো তুমি করতে গেলা সচিব, আপনি কতগুলি সচিব চান? আওয়ামী লীগ আমলে ছিল, তো তাদের তো আপনি চালাতে পারছেন, তারাই তো অর্ডার করছে। তো বিষয়গুলো কি জানেন? হ্যাঁ, বিষয়গুলো হলো, দেখেন এরা বলবে, এদেরকে জিজ্ঞাসা করেন, এরা বলবে আমি কি করবো, আমি তো অর্ডারলি ছিলাম। আসলে অর্ডারলি ছিল। ধরেন এই অফিসের আপনি সিইও হয়ে গেছেন, আগের যে সিইও ছিল ওই তার যে পিয়ন ছিল তারা খুব আদর করত। আপনি সিইও হতে গিয়ে আপনি ওই পিয়নকে যে চা খাবেন না? এরা আসলে অর্ডারলি ছিল। শেখ হাসিনা 15 বছরে
এই দেশটাকে এমন একটা দেশ, এমন একটা সিস্টেমে বানিয়ে ফেলেছিল যে ওখানে সে একা প্রায় ঈশ্বর। সে নিজেকে ঈশ্বর মনে করত এবং সেরকম সে আচরণ করত, যারে তারে আইনা এক একটা পদ দিয়ে দিত। সিম্পল ছিল, খুবই সিম্পল ছিল। দায়িত্ব নেওয়ার পর প্রথম দায়িত্ব ছিল, আমি মনে করি যেটা দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্রেটারি, বাংলাদেশের সেক্রেটারি হলো গিয়ে আপনার একটা পলিটিক্যাল পোস্ট। যে যাই বলুক, এটা আমি জানি, সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট। আপনি সবগুলি সেক্রেটারিতে একদিনে বাদ দিতে পারতেন, একদিনে। থার্ড কিংবা যাকে নেবেন তাও তো তারাও ছিল, আমি বলি আপনাকে। কিন্তু ওই থার্ড বা সেকেন্ড বা ফোর্থ পর্যন্ত না, আমি বলি আপনাকে, সবই ঠিক আছে, কিন্তু ওইগুলি কিন্তু গড্ডার লিগে প্রভাবে গা ভাসাচ্ছিল। ওরা দেখাচ্ছিল যে আমি এটা না করলে হবে না। এইটা মেজার করবো কিভাবে? যে এটা মেজার করবেন আপনি, বলি আপনাকে, যখন আপনি মাথাটা কাটে ফেলাবেন তখন বাকি সবার মধ্যে একটা শিক্ষা হয়ে যাবে যে এটা করলে পরে আমার তো যাবে। কিন্তু আপনি তো তা করেন নাই। আপনি কে আপনার সুমন্দির ছোট ভাই তাকে রাখছেন, কে আপনার মেয়ের জামাইয়ের বন্ধু, তাই আপনি কয়টা উদাহরণ চান? আওয়ামী লীগ আমলে মন্ত্রীর পিএ ছিল, বর্তমানে এক উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু, সে এখন ডিসি হয়ে গেছে। আপনি কয়টা এক্সাম্পল চান? কেন উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু? সে যে 15 বছর একটা মন্ত্রীর পিএ ছিল, এটা কোনো ফ্যাক্টর না, হচ্ছে না দেশে। তো আপনি যখন শুনেন, মাথা যদি পচে যায়, নিচের দিকে আপনি অত কিছু আশা করতে পারেন না। আজকে দেখেন, এতগুলি পুলিশে আপনি মারলেন, পুলিশের কোনো ইন্ডিয়ামিটি হলো, পুলিশের কোনো বিচার হবে না, হ্যাঁ হবে না। এই পুলিশে এই যে গুলি করছে, রাজসাক্ষী তো হয়ে গেছে একজন, করতে কিছু হবে না, হবে না তো রাজসাক্ষী কিছু। একটু গালিব ভাই আসে, গালিব ভাই কি বলবেন? না, আমি একটু ওনার পয়েন্টে বলি যে কয়েকটা জায়গায় আমি এগ্রি করি। একটা জায়গা হলো যেখানে মাসুদ ভাই বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল এবং সেইখানে একটা কনসিস্টেন্সি থাকা, যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না, আপনি বায়াসড হবেন না, এই জায়গাটা আমি এগ্রি করি। সেকেন্ড, আরেকটা জায়গায় খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদ ভাই বলছে, সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন, তাই না, তাহলে দ্যাট উইল সেট অ্যান এক্সাম্পল। দেখেন, আমরা যখন সমাজে শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে, তখন এটা দুইটা ফিলসফি থাকে। একটা ফিলসফি হলো জাস্টিস, যে একজন লোক হচ্ছে ডেপ্রাইভড হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস এনশিওর করতেছি। এটা হলো একটা ডাইমেনশন। আর একটা ডাইমেনশন হলো যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই, যাতে করে সমাজের অপর মানুষ এটা দেখে ভয় পায়, তারা যেন অন্যায় না করে। কারণ এই কারণে ধরেন আপনি 100% সবাইকে তো শাস্তি দিতে পারবেন না, সিস্টেমের মধ্যে দিয়ে কেউ বাইরে যাবে 10%, 5%, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি বড় বড় কতগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন, তাহলে বাকিরা এখান থেকে একটা লেসন নেবে। তাহলে এই সরকারের একেবারে শুরুর দিকে আপনার হচ্ছে আমলাতন্ত্রে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, জুডিশিয়ারিতে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, পুলিশে কিছুটা ম্যাসিভ পরিবর্তন বাই ডিফল্ট হয়েছে, পলায় গেছে তো অনেকে, সেই কারণে হয়েছে, কিন্তু অল্টারনেটিভ লিডারশিপ ভালো হয় নাই। এই জায়গায় আমি ওনার সমালোচনাকে 100% এগ্রি করি। কিন্তু একটা জায়গায় আমি মনে করি যে মাসুদ ভাইয়ের যে ফ্রেমিং, সে ফ্রেমিংয়ের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আপনি যখন টোটালি সরকারকে রেসপন্সিবল বলতেছেন, তখন আপনি আন্ডারমাইন করতেছেন যে এর আগের 16 বছরে শেখ হাসিনার সরকার যে ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করছে, সেখানে আমাদের সকল ইনস্টিটিউশনের 12টা বাজায় দিয়ে গেছে, তাই না? তার গভর্নমেন্টে আপনার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ, বিজনেসম্যান, পলিটিক্যাল পার্টি সব এক বিন্দুতে এসে দাঁড়াইছে। উনি বললেন যে প্রায় ক্ষমতাবান, সৃষ্টিকর্তা মতো ঈশ্বরের মতো ক্ষমতাবান ছিল, এ কথা তো সত্য। এবং এর মধ্য দিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেমকে রিবিল্ড করাটা একটা অত্যন্ত কষ্টকর কাজ। যে আপনি যদি সেই রিস্ক ফ্যাক্টরটাকে অ্যানালাইসিস না করে বর্তমান সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন এবং তাকে একটা স্বাভাবিক সরকারের মতো আপনি রেটিংয়ের এগেনস্টে জাজ করেন, তাহলে আমি মনে করি সেটা ফেয়ার হয় না। এই জায়গাটাতে আমি মনে করি যে এই ফ্রেমিংটা ঠিক না। যদি আমরা আমাদের টোটাল ফোকাসটা মনে করি যে সরকারের পারফরমেন্সের জায়গাটা আমি নিয়ে যাব, ফ্রেমিংটা এই জায়গা থেকে আসা দরকার যে আমরা একটা ভঙ্গুর, যেখানে আমার কোনো ইনস্টিটিউশন কাজ করতেছে না, সেখান থেকে আমরা বিল্ড আপ করতেছি। এবং তার যে পজিটিভ দিকগুলো, যেমন একটা পজিটিভ দিক দেখেন, আজকে ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হইতেছে। বাংলাদেশে লাস্ট কবে আপনি এইভাবে রাজনৈতিক দলগুলো একসাথে আলাপ আলোচনা করে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে কিছুটা আগাইছে? এক্সাম্পল তো আমাদের নাই। তো এই যে একটা অসাধারণ কাজ হইতেছে, এটাকে আমাদেরকে কংগ্রাচুলেট করতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, যে এই ফ্রেমওয়ার্কের ব্যাপারে আমার ডিসএগ্রিমেন্ট আছে, কিন্তু ওনার বাকি যে পয়েন্ট, যে এই সরকার যেই ম্যাসিভ পরিবর্তনের প্রয়োজন ছিল, সেটাকে সিস্টেম্যাটিকলি, ইম্পার্শিয়ালি, এক্সাম্পল সেট করার মতো লেভেলে করতে পারে নাই। এই সমালোচনার ব্যাপারে আমি এগ্রি করি।